মাননীয়া যে অনন্ত চাপে আছেন সেটা তার বডি ল্যাঙ্গুয়েজেই কালকে স্পষ্ট হয়ে যাচ্ছিল এবং মাননীয়া নিজেও বুঝতে পারছিলেন যে এই ভেঙে পড়া বডি ল্যাঙ্গুয়েজ যদি কর্মী সমর্থকদের সামনে এস্টাবলিশ হয়ে যায় তাহলে ২৬-এর যুদ্ধ শুরু হওয়ার আগেই কার্যত হার মেনে নিতে হবে। আর সেই জন্যই গতকাল তিনি একটু চালিয়ে খেলতে চেয়েছিলেন, খেললেনও। এবং সেই চালিয়ে খেলতে গিয়ে খেলা হবে, জোরে মারা হবে, ফুটবল, ক্রিকেট বল, মানে অনেক কিছু বড় বড় যেগুলো দুমদাম ফাটতে পারে সেই সবের ইঙ্গিত দিয়ে দিলেন। কিন্তু এই জিনিস করতে গিয়ে তিনি মারাত্মক ভুল যেটা করলেন, একটি দুটি নয়, একবারে ৩টি মারাত্মক অস্ত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতে তুলে নিলেন। আর শুভেন্দু অধিকারী একদম বিরাট কোহলি, রোহিত শর্মা স্টাইলে সেই ফুলটসে একটার পর একটা শুধু ছক্কা হাঁকালেন। কেন হাঁকাবেন না? তিনি ফ্রি হিট যে পেয়েছেন। কোন অস্ত্র? ৩টিই মারাত্মক অস্ত্র, তার মধ্যে যেকোনো একটা বুমেরাং হয়ে মাননীয়ার দিকে ফিরে এলেই খেলা অর্ধেকটাই শেষ হয়ে যাবে বা পুরোটাও শেষ হয়ে যেতে পারে। আর সবথেকে ভালো খবর হচ্ছে ৩টি অস্ত্রের ৩টিই প্রয়োগ হওয়ার মতো জায়গায় চলে এসছে। কোন অস্ত্র এক এক করে আপনাদের বলি। দেখুন, কালকে যেটা বলছিলেন মাননীয়া, সেই বলতে গিয়ে তিনি একদম কাছাখোলা আক্রমণ করে ফেললেন সরাসরি নির্বাচন কমিশনারকে। অর্থাৎ যিনি ২০২৬-এর নির্বাচনে, পশ্চিমবঙ্গে যে নির্বাচন হবে তার যে মেন রেফারি, তাকে সরাসরি অমিত শাহের আনুকূল্যে তিনি নির্বাচন কমিশনার হয়েছেন সেটা তো বলেই দিলেন এবং তিনি বিজেপিকে অ্যাডভান্টেজ দিচ্ছেন, অমিত শাহের চাটুকারিতা করছেন, সেই সব ইঙ্গিতও কিন্তু তিনি কার্যত দিয়ে দিলেন। এবার এবার যেটা হলো যে ওই ফুটবল মাঠে দেখেন না, যিনি মেন রেফারি তার সঙ্গে যদি কোনো প্লেয়ার তর্কে চলে যায় তাহলে রেফারির একটা চোখ তো খেলার দিকে থাকে কিন্তু একটা চোখ সবসময় ওই খেলোয়াড়ের দিকে থাকে যে অফ দ্য বলও কোনো ফাউল টাউল করে ফেলছে কিনা, ফার্স্ট সুযোগেই কিন্তু কার্ডটা দেখাবে। ফলে ইমিডিয়েটলি রেফারির সঙ্গে তর্ক করে হয়তো হলুদ কার্ড লাল কার্ড কিছু জুটলো না, কিন্তু ম্যাচ যত এগোবে রেফারির কড়া নজর সেই প্লেয়ারের উপর থাকবে, এই জায়গাটা কার্যত নিশ্চিত। আর এখন যেটা সবথেকে ভালো হয়েছে, দেখুন এর আগে বাংলায় যেটা সমস্যা হতো সেটা হচ্ছে ভাষাগত সমস্যা। বাংলায় এখানে কে কি বলে দিল না বলে দিল সেটা বাংলা ভাষায় বলল, ওই দিল্লিতে যারা বসে আছেন কেন্দ্রীয় স্তরে তাদের কাছে তার প্রকৃত রিপোর্ট পৌঁছতো না। কিন্তু শুভেন্দুবাবু এসে অত্যন্ত দায়িত্ব নিয়ে যে কাজটি করেছেন সেটা হচ্ছে বাংলায় ঘটে চলা যে কোনো ঘটনা, যে কোনো বক্তব্য তিনি এবং তার আইটি টিম মিলে সেটার হিন্দি অনুবাদ, ইংরেজি অনুবাদ করছেন এবং যথাস্থানে সেটা পৌঁছে দিচ্ছেন। ফলে বাংলায় বসেও কে কি করছে, কে কি বলছে তার সমস্ত পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কিন্তু দিল্লিতে পৌঁছচ্ছে। এবং এতে যে সুফল ফলছে সেটা রিসেন্ট একটা ঘটনাতেই বুঝতে পারবেন। রিসেন্টলি যখন লোকসভার ওই বাজেট অধিবেশন হচ্ছিল, নির্মলা সীতারামনজি থেকে শুরু করে জেপি নাড্ডাজি প্রত্যেকে একদম ভরা লোকসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিবাজ দল বলে দাগিয়ে দিচ্ছেন। বাংলায় যে ঘটনা ঘটছে অবভিয়াসলি তার সরকারি রিপোর্ট, সরকারি পরিসংখ্যান তো আছেই, কিন্তু বাংলাকে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে এই ভাষায় কোনোদিন আক্রমণ করতে বিজেপিকে দেখেছেন? বিজেপির সেন্ট্রাল লিডারশিপকে দেখেছেন? বিজেপির শীর্ষ নেতৃত্ব হয়তো কিছুটা জানতেন বাংলায় কি হচ্ছে না হচ্ছে, কিন্তু সার্বিকভাবে বিজেপি অ্যাজ এ টিম ঝাঁপিয়ে পড়ছে, এই জায়গাটা দেখেছেন? আর এখানে সেই মাননীয় রেফারিকে, মাননীয় নির্বাচন কমিশনারকে যে ভাষায় দাগিয়ে দিলেন সেটা কোনো নেতা নেত্রীর মুখে শোভা পায় না। কিন্তু শোভা পাওয়া, শালীনতা, এইসব শব্দগুলো আর মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বোধহয় আশা করাই উচিত নয়। সুতরাং নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিজের দলকে জাগাতে গিয়ে তিনি আল্টিমেটলি কিন্তু রেফারিকে চটিয়ে দিলেন। আর যে ম্যাচে রেফারি চটে থাকেন কোনো পার্টিকুলার প্লেয়ারের উপরে আর তার দলটার যে কি হাল হয় ম্যাচের শেষে সেটা সকলেই বুঝতে পারে। ফলে এই মারাত্মক ভুলটা প্রথমেই কিন্তু করে ফেললেন এবং সেটার খেসারত দিতে হতে পারে। শুভেন্দু অধিকারী একবারে অফিসিয়াল চিঠি দিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে জানিয়ে দিলেন যে এই ঘটনা ঘটিয়েছে। এবার এরই যে এক্সটেন্ডেড ভার্সনটা হলো সেটা হচ্ছে যে এই ঘটনায় কিন্তু অমিত শাহজিকেও দাগিয়ে দেওয়া হলো। অমিত শাহজির নামেও কিন্তু কালি ছেটানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুভেন্দু অধিকারী এত বড় অস্ত্র পেয়েছেন আর সেটার বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট অমিত শাহজিকে পাঠাবেন না? এটা হতে পারে? বিশেষ করে অমিত শাহজি যেখানে শুভেন্দু অধিকারী চোখ দিয়েই বাংলাটাকে দেখেন, অত্যন্ত ভরসার স্থানে আছেন, যে কোনো সময় গেলেই দরকারে অমিত শাহজির অ্যাপয়েন্টমেন্ট চাইলে শুভেন্দু অধিকারী পেয়ে যান। আর অমিত শাহজির রাজনীতি যারা জানেন তারা খুব ভালো করে জানেন যে চুপচাপ থাকেন হয়তো, কিন্তু যাকে যে ডোজ দেওয়ার, বিশেষ করে যা তার পায়ে পা দিয়ে ঝগড়া করা, তার গায়ে কালি ছেটানোর চেষ্টা, তাকে অপদস্থ করার চেষ্টা যারা করে তাদেরকে তিনি ছাড়েন না। তাদেরকে তাদের ভাষাতেই জবাব দেন। একটা ছোট্ট এক্সাম্পল দিই। যখন এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ছিল পি চিদম্বরম এবং তখন গুজরাটের মন্ত্রী ছিলেন অমিত শাহজি।
সেই অমিত শাহজিকে জেলে পুরেছিলেন পি চিদম্বরম। এবং শুধুমাত্র জেলে পোড়া নয়, পরবর্তীকালে সেটা যে প্রতিহিংসা ছিল, রাজনৈতিক প্রতিহিংসা ছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। অমিত শাহজি বেল পান, কিন্তু তদন্ত প্রভাবিত করতে পারবেন না, এই জন্য তাকে উত্তরপ্রদেশে পাঠানো হয়। যদিও সেটাতে আবার আখেরে বিজেপি লাভই হয়েছিল। উত্তরপ্রদেশের সংগঠনটা সাজিয়ে ফেলেছিলেন এবং যার ফলে 2014-তে বিজেপি জেতা অনেক ইজি হয়ে গেছিল, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। পরবর্তীকালে এই অমিত শাহজি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, তখন নিশ্চিতভাবে মনে আছে পাঁচিল টপকে এই পি চিদম্বরমের বাড়িতে কিভাবে বাহিনী ঢুকেছিল এবং তাকে জেলে যেতে হয়েছিল। যে কটা দিন অমিত শাহজিকে জেলে থাকতে হয়েছিল, তার একদিন বেশি হলেও পি চিদম্বরমকে কিন্তু জেলে থাকতে হয়েছিল। আর এক্ষেত্রেও কিন্তু অমিত শাহজিকে সরাসরি চ্যালেঞ্জ করলেন, তার গায়ে কালি ছেটালেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সেই রিপোর্ট অমিত শাহজির কাছে যাবে না। আর অমিত শাহজি এই অপমানটা যদি পার্সোনালি নেন, তাহলে তার ফল যে কি হবে সেটা বোধহয় খুব শীঘ্রই বুঝতে পারবে। তবে আমরা আমরা তো নীরব দর্শক, আমরা শুধু দেখে যাই, দেখার পর বলবো। কিন্তু এই ঘটনাটারও যথেষ্ট রকম ইম্প্যাক্ট 2026-এর নির্বাচনে পড়বে এবং তার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। বিভিন্ন সূত্র মারফত খবর আসছে, কিন্তু হোক, তারপর আস্তে আস্তে বোঝা যাবে যে তার ইম্প্যাক্ট কি হবে। 3 নম্বর যে জায়গাটা হবে, দেখুন, যেটা আগের প্রতিবেদনেও আমি বলছিলাম যে এতদিন বিজেপি অভিযোগ তুলছিল এখানে জাল ভোটার আছে এবং 16 লক্ষ জাল ভোটারের নথি তথ্য সমস্ত কিছু তারা দিয়েছিল। আজকে তৃণমূলও তুলে ফেললো যে জাল ভোটার আছে। একে অপরের দিকে তারা দোষ করছে, কিন্তু আলটিমেট যদি নির্যাসটা আমি নিরপেক্ষ জায়গা থেকে দেখি, তাহলে রাজ্যের দুই প্রধান যুযুধান শিবির, শাসক এবং প্রধান বিরোধী, তারা উভয়ই বলছে যে এখানে জাল ভোটার আছে। এবং এখানে যদি তৃতীয় শক্তি ধরি, অর্থাৎ বামফ্রন্ট কংগ্রেস, তারাও কিন্তু প্রকারান্তরে স্বীকার করে নেয় যে এখানে জাল ভোটার আছে। অর্থাৎ জাল ভোট পশ্চিমবঙ্গে আছে, এই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই। এবার নির্বাচন কমিশন তো দিল্লিতে যেরকম করে ক্লিন আপ করেছিল, বাংলাতেও সেইভাবে ক্লিন আপ করবে। তাতে কাদের কপাল পুড়বে সেটা বোঝা যাবে ভোট এলেই। কিন্তু শুভেন্দু অধিকারী আর একটা ধাপ এগিয়ে গেছেন, গিয়ে বলছেন যে এই ভোটের নিরাপত্তা এবং এখানে যে সঠিক ভোটাররা ভোট দিচ্ছেন এটা সুনিশ্চিত করার জন্য আধার ও এপিক লিঙ্ক করে বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবঙ্গে করাতে হবে ভোট। কমিশনকে চাপ বাড়িয়ে বড় দাবি শুভেন্দুর। এবার এই কথাটা শুভেন্দু অধিকারী নিজের ঘনিষ্ঠ বৃত্তে বহুদিন আগেই বলেছেন, এবং আমি বোধহয় মাস 5-6 আগে কোনো প্রতিবেদন বা মাঝে মাঝে আমি এটা বলে থাকি যে শুভেন্দু অধিকারী 19টা স্টেপ নেবেন বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে ভোটটাকে সুষ্ঠুভাবে করা। নিজের ভোট নিজে দিতে পারবেন, আপনি যাকে খুশি ভোট দিন। আপনার তৃণমূলকে পছন্দ তৃণমূলকে দিন, বিজেপিকে পছন্দ বিজেপিকে, নোটকে পছন্দ নোটাকে, কোনো প্রবলেম নেই, কিন্তু নিজের ভোটটা নিজে দিন। আপনি ভোট দিতে যাবেন না, আপনার বাড়ির সামনে 3টে বোমা ফেলে দেবে, আপনার এলাকায় মস্তান ঘুরিয়ে দেবে, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে দেবে, আর সেই জায়গা থেকে আপনি যখন ঘর থেকে বেরোবেন না, আপনার হয়ে ছাপ্পাটা একজন কেউ দিয়ে দেবে, ওই জিনিস হতে দেওয়া যাবে না। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এখানে তো আমরা দেখি মৃত সঙ্গীত শিল্পীকেও স্বর্গ থেকে নামিয়ে এনে ছাপ্পা মারানো হয়, আর ভোটটাও ছাপ্পা ভোট পড়ে যায়। এই নিয়ে অনেক জোকসও চলে। যাই হোক, জোকস অ্যাপার্ট, এখানে কিন্তু সিরিয়াস ম্যাটার রয়েছে। এবং শুভেন্দু অধিকারী কিন্তু বারবারই বলছেন যে বায়োমেট্রিক মেশিন দিয়ে ভোট করানো হবে। অর্থাৎ কি হবে, প্রথমে এপিক কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক হবে। আপনারা বলবেন এখানে যারা ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে তারা কি আধার কার্ড বানিয়ে নেয়নি? নিশ্চয়ই বানিয়ে নিয়েছে, কিন্তু সেগুলোর ভেরিফিকেশনের প্রসেস আছে। এইবার যখন ভোটটা দিতে যাবেন, যেরকম করে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে প্রথমে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, সেই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, রেটিনা স্ক্যান করাতে হবে। তাতে করে একটা জিনিস প্রমাণিত হবে যে হ্যাঁ, মানুষটা এক্সিস্ট করে। মৃত মানুষের ভোট অন্য কেউ দিয়ে দিতে পারবে না, কাউকে বাড়িতে আটকে রেখে তার হয়ে কেউ ছাপ্পাটা করতে পারবে না। এই জায়গাটা করার জন্য কিন্তু কমিশনের উপর চাপ বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার দেখুন, শুভেন্দু অধিকারী যখন চাপ বাড়াচ্ছেন, তিনি অবভিয়াসলি শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে নিয়েছেন। এই চাপটা কি নরেন্দ্র মোদী, অমিত শাহ বা বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে আসবে না? এবং যেখানে বাংলা নিয়ে, বাংলায় সমস্ত যুযুধান প্রতিপক্ষ মেনে নিচ্ছে এখানে জাল ভোট আছে, স্বচ্ছ ভোট করাবার জন্য নির্বাচন কমিশনই হয়তো এই স্টেপটা নিয়ে নেবে যে হ্যাঁ, বায়োমেট্রিক দিয়ে হোক না ভোট, কি অসুবিধা আছে, তুমি জিতবে তাতে। এবার এটাতে ট্যাফু করার জায়গা নেই, কিন্তু বায়োমেট্রিক দিয়ে ভোট করালে, জাল ভোটটা বেরিয়ে গেলে তাদের কপাল পুড়বে। কমেন্টে জানাবে নিশ্চিতভাবে। আর এরই সেকেন্ড পার্টটা, 3 নম্বর অস্ত্র সেকেন্ড পার্টটা, সেটাও কিন্তু মারাত্মক। মুখ্যমন্ত্রী কালকে এখানকার যারা এআরও আছেন, ডিএম আছেন, তাদেরকে কার্যত হুমকি দিয়েছেন যে ওই ভোটের সময় 2-3 মাস তো আপনারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে থাকেন, তারপর 5 বছর তো আমাদের আন্ডারেই থাকতে হবে। অর্থাৎ আমাদের কথা মতো ভোটার তালিকা যদি সংশোধন না করেন, ওই জালি অনুপ্রবেশকারীগুলোকে ঢুকিয়ে দিতে হবে, আর যেগুলো হিন্দু ভোট আছে সেগুলোকে কেটে বাদ দিতে হবে। শুভেন্দু অধিকারীরা কিন্তু আজকে এই অভিযোগটা করেছেন। এই কাজটাই করানোর জন্য এই ডিএমদের উপর চাপ দিয়েছেন।
এখন এই ডিএমদেরকেও সতর্ক করে দিলেন এবং এই ডিএমরাও কিন্তু রেফারির নজরে চলে এলো, অর্থাৎ নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দুজনের নজরেই কিন্তু চলে এলো। এরা যদি উল্টা সিধা কিছু কাজ করে, এবার এই ডিএমদের ডিরেক্ট দিল্লিতে ডাক পড়বে এবং সেখানে গিয়ে যদি প্রমাণিত হয় যে হ্যাঁ, এরা ভোটারদের গণতান্ত্রিক অধিকার নিয়ে নয়ছয় করেছে, চটি চাটা দলদাসের মতো কাজ করেছে, একটা ডিএমকে যদি সিধে করে দেয় না, বাকিগুলো এমনি এমনি সিধে হয়ে যাবে। এখানে কিন্তু পরিষ্কার বার্তাটা দিয়ে দিয়েছেন। কাদেরকে দিয়ে করানো হবে, কাদের দায়িত্ব আছে, সেই কথাটা চাগিয়ে খেলতে গিয়ে বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাদেরকেই আজকে সতর্ক করে দিলেন কিন্তু শুভেন্দু অধিকারী। ফলে এবার যদি জল মেশানোর চেষ্টা করা হয়, জাল ভোট তৈরি করার চেষ্টা করা হয় এবং জেনুইন ভোটার বাদ দেওয়া হয়, সেটার নজরদারি একদিকে অমিত শাহের তরফ থেকে আসবে, একদিক থেকে প্রধান নির্বাচন কমিশনের তরফ থেকে আসবে এবং তার পাশাপাশি পুরো জায়গায় কি ঘটনা ঘটছে শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন। তৃণমূলের মধ্যে তার চর আছে, আইপ্যাকের মধ্যে তার চর আছে, মমতা প্রশাসনের মধ্যে তার চর আছে, পুলিশের অনেকেই তার হয়ে কাজ করেন, তাকে সমস্ত খবর দিয়ে দেন। এরকম এরকম দাবি মাঝে মাঝেই তিনি করে থাকেন এবং সেটা যে হাওয়ায় ভেসে কোনো দাবি তা কিন্তু নয়। আমরা দেখি বাস্তবিকই তিনি যা দিয়ে দিচ্ছেন, তারপরে মমতা প্রশাসনের মোটামুটি ঘেঁটি নড়ে যাচ্ছে। সো সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী যখন এই কথাগুলো বলছেন, এই মারাত্মক ৩টে অস্ত্র পেয়েছেন, ৩টে লোপ্পা ফুলটস পেয়েছেন, তিনি চাগিয়ে খেলবেন, এটাই স্বাভাবিক, সেটা খেলেওছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তো খেলা হবে। এই ৩টে অস্ত্রের একটা যদি প্রয়োগ হয়, নির্বাচন কমিশনার যদি খড়গহস্ত হয় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, খেলতে পারবেন তো? এখানে অমিত শাহজি যদি পাঙ্গাটা নিয়ে নেন, চ্যালেঞ্জটা নিয়ে নেন, যদি তিনি খেলতে শুরু করেন, খেলতে পারবে তো তৃণমূল কংগ্রেস? এবং সবথেকে বড় কথা, এই বায়োমেট্রিক যদি হয়ে যায়, এই ডিএমরা যদি নিউট্রাল হয়ে যায়, তাহলে খেলার সামান্যটুকু আর বাকি থাকবে তো? সেই প্রশ্নটাই কিন্তু আজকে বড় হয়ে দেখা দিচ্ছে। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বেশি করে খেলতে চাওয়া? বেশি খেলতে গিয়ে আল্টিমেটলি খেলাটা নিজেই হারিয়ে ফেললেন নিজেদেরকে? সেই প্রশ্নটাই কিন্তু উঠছে। আপনাদের কি মনে হয়? যদি এই ব্যাপারে কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।